আমার আজকের আলোচনার বিষয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং বেশ কয়েকজন সংসদ সদস্য, এমনকি ডেপুটি স্পিকার যারা ছিলেন, একজন ছিলেন যিনি জনাব শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবাই পার্লামেন্ট ভবনের নিচে একটি কুটুরি বা বাংকার, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কারো কারো কাছ থেকে শোনা, সত্য মিথ্যা আমি জানি না, ওখানে ঘটনার প্রেক্ষাপটে শিরীন শারমিন চৌধুরী এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি ভয়ে এবং আতঙ্কে, অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যখন বিপ্লবীরা ঢুকে পড়েছিল, ছাত্ররা ঢুকে পড়েছিল, তখন তারা সেই বাংকারের মধ্যে ছিলেন। যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী তাদেরকে জিম্মায় নেয়, অনেককে জেলখানায় পাঠানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয়, অনেকে সীমান্তে পাড়ি দিয়ে ভারতে চলে যান, আবার এমন অভিযোগ আছে অনেককে প্লেনে নিরাপদে উঠিয়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইকবালুর রহিম ছিলেন, হুইপ, আমার বন্ধু। আমরা এখন পর্যন্ত জানি না ইকবালুর রহিম সাহেব এখন কোথায় আছেন। সংসদ সদস্য ইকবালুর রহিম, বিচারপতিদের মধ্যে ইকবালুর রহিমের বড় ভাই এনায়েতুর রহিম সাহেব ছিলেন বিচারপতি। এনায়েতুর রহিম, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার তালিকায় ছিলেন, তিনি এখন কোথায় আছেন? বা সাবেক প্রধান বিচারপতি আমাদের শাহিন ভাই, তিনি আসলে এখন কোথায় আছেন? তিনিও তো সেনা হেফাজতে ছিলেন। তো এরকম নানা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যে জিনিসটা সত্য, যে সেনাবাহিনীর জিম্মায় শেষ দিন পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী ছিলেন। কেন ছিলেন ইত্যাদি নানা প্রশ্ন আগামীতে আসবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো, সেনাবাহিনীর একটি অংশ হয়তো মনে করেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে, সেখানে পার্লামেন্টের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবে, এবং ভবিষ্যতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যদি স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা ডেপুটি স্পিকার, তাদের মাধ্যমে শপথ পড়ানো হয় এবং পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের সরকার সব দিক থেকে বিতর্কমুক্ত থাকবে। এটা আমি ইতিবাচক। তাদের জন্য দুটো অপশন ছিল, একটা হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আর একটা হলো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যেহেতু শামসুল হক টুকু জেলখানাতে এবং একেবারে যাকে বলা হয় শিরীন শারমিন চৌধুরীর মতো এরকম ফ্রেশ নন, তিনি বিতর্কিত, তো সেক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে হয়তো সেনাবাহিনী রেখে দিয়েছে। এরকম একটা ঘটনা ইতিবাচক করতে মনে হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে সরকার এই সমস্ত ব্যাপারে ড্যাম কেয়ার, সরকারের মতো যে কে শপথ গ্রহণ করালো, কে পাঠ করালো, ডাজ নট ম্যাটার, আমরা বিজয় হয়েছি, আমরা যেভাবে বলবো ওভাবে সব কিছু চলবে, এবং সেই অনুযায়ী তারা এই চিফ ইলেকশন কমিশনার দিয়ে, তাকে দিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা অন্যান্য যে সকল ট্রেডিশনের বাইরে গিয়ে যে কাজগুলো করেছেন, আগামীতে যদি বিএনপির কখনো খারাপ সময় আসে, তাহলে এর প্রতিটি বিষয় নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। এমনকি যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি সমস্ত ট্র্যাডিশন ভেঙে তিনি শপথ বাক্য পাঠ করালেন, এটা তার জন্য শুভ ফল বয়ে আনবে না। তো যাই হোক, এখন সেই শিরীন শারমিন চৌধুরী হঠাৎ করে আমরা দেখলাম আল্লাহর আসামি, আবার 6 দিন পরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছেন। আর তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, যখন ধরা হলো তখন বাঙালি বলো সি 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 সি, এমন একজন ভালো মহিলা, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছেন, কখনো অন্যায় করেননি, ঘুষ দুর্নীতি করেননি, তিনি শেখ হাসিনার দোষর হিসেবে শুধু স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর বাইরে তো তিনি কিছুই করেননি। এই দেশে এরকম শিরীন শারমিন চৌধুরীদের মতো লোক, সাবের চৌধুরীদের মতো লোক যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই দেশ আর থাকবে না। এদেশে মানুষের ইমান একিন বলে কিছু নাই, ক্ষমতায় যে যায় সেই হয় রাবণ, চারিদিকে শুধু সি 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 সি। আবার তখন আবার বাঙালি বলা শুরু করলো সেই নাসিরুদ্দিন হুজার গল্পের মতো, মানে গাধা নিয়ে বাপ বেটা যাচ্ছে, তখন মানুষ যেভাবে কথা বলছে সেই কথা অনুযায়ী তারা প্রতিবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আর প্রতিবারই লোকজন গালাগালি করছে। তো যাই হোক, এখানে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে আবার লোকজন বলল স্যা স্যা স্যা, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না এমন কোনো কুকর্ম নেই, এই তারা ধরলো, আবার তারা ছেড়ে দিল। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে, তারা আওয়ামী লীগ খুলতে চাচ্ছে, পুরোনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য, এখনও তৃণমূল আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার জন্য এই শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীকে এটা পারবেন? হ্যাঁ, লোকজনকে এটা মেনে নেবে? শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশে অনেকগুলো দল আছে? শেখ হাসিনার বাইরে কি কেউ কখনো আওয়ামী লীগ করতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? যদি পারতো, তাহলে তো শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন তারেক রহমানকে বাদ দেওয়ার জন্য, বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য। এমনকি তারেক রহমান সাহেবের যে স্ত্রী জাইমা রহমানকে, তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, এমনকি তার কন্যা জাইমা রহমান, তাদেরকে এটা শেখ হাসিনা চেয়েছিলেন যে তারা রাজনীতিতে আসুক। উইদাউট তারেক তারা যদি রাজনীতিতে আসতেন, তাহলে শেখ হাসিনা সেই রাজনীতি বিএনপির জন্য অবহেলিত করে দিতেন, এবং সেটা হতো অনেকটা জাতীয় পার্টি ভার্সন 2। তো সেই দিক থেকে শেখ হাসিনা যে কাজগুলো করছে, সেই কাজগুলো তারেক রহমান সাহেব আসলে করছেন কিনা, এটা নিয়ে জনগণ এখন চারিদিকে শুধুমাত্র আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ঘৃণা, সি স্যা, এই সমস্ত জিনিস
চলছে। কিন্তু আসলে বাস্তবে কি হচ্ছে? একজন রাজনীতির কর্মী হিসেবে আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্লেষক হিসেবে মনে করেন, আমি নিজে। তারপর এর বাইরে দুটো বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে একেবারে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক থাকার কারণে কিছু তো জানার সুযোগ হয়েছে। ৫টি বছর সংসদ সদস্য থেকেছি একেবারে টপ অফ দ্য লাইনে। এর কারণে একটা রাষ্ট্র কীভাবে চলে, এজেন্সিগুলো কীভাবে চলে, ডিজিএফআই ডিজি কার কাছে গিয়ে বসে থাকে, তার কাছে গিয়ে কারা বসে থাকে, এরপর প্রধানমন্ত্রী কী করে, বিরোধী দলীয় নেতা কী করে, এই জিনিসগুলো একেবারে ৫টি বছর হাতে কলমে শেখার, বোঝার, দেখার সুযোগ হয়েছে। এর আগে প্রায় ৩০-৩৫ বছর সেই রাজনীতিকে কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে এখন পর্দার আড়ালে যা হচ্ছে, বা ইউনূস সাহেবের আমলে যা হয়েছিল, বা ইভেন শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যা এগুলো দেখলেই বুঝতে পারা যায় কী ঘটনাগুলো ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ক্ষমতায় বসে মানুষ বারবার একই ভুল করে। আজ থেকে ১০০০ বছর আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় বসে যে ভুল করেছেন, একই ভুল এখন নেপালের যে আবার নাও করতে পারেন। ফেরাউন দ্বিতীয় রামসিস, তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যে শেখ হাসিনা করেনি, একথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিংবা ধরুন আরও আগে চীনের প্রথম সম্রাট শি হুয়ানটি, তিনি যে ভুল করেছেন, এরশাদ সাহেব যে সেই ভুলগুলো করেননি, এটা বলতে পারবেন না। বরং বলতে পারবেন ইয়েস হি ডিড। কিন্তু মহাজ্ঞানী সেনেকা, সম্রাট নিরোর শিক্ষক, বা ধরুন সৈনিক সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর কনফুসিয়াস, কিংবা বাশা হারুন আর রশিদের জমানায় যিনি একটি প্রদেশের শাসক ছিলেন, গভর্নর ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে। এরকম আমি আরও অনেক নাম বলতে পারব। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিংবা বড় বড় সম্রাটদের সামনে দাঁড়িয়ে যেভাবে অ্যারিস্টটল কথা বলেছেন, প্লেটো কথা বলেছেন ওই জমানাতে, আমি এইটা বারে বারে ভুল হয়ে যাই, মানে অ্যারিস্টটল মানে তার যে শিক্ষক, আলেকজান্ডারের শিক্ষক যে কথাগুলো বলেছেন, কিংবা প্লেটো আলেকজান্ডারের আগের জমানাতে যেইভাবে গ্রিসের রাজা বাদশাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একজনও লোক নেই বাংলাদেশে সেই কথাগুলো বলছেন। আর আমরা যারা টুকটাক বলছি, আমরা আসলে ওনাদের পর্যায়ের নই। ওনাদের পর্যায়ের আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন, তারা সবাই চুপ হয়ে আছেন। ফলে কি হলো, কনফুসিয়াসের জমানাতে কনফুসিয়াস থাকার কারণে রাজার যে উন্নয়ন হয়েছে, যেভাবে সম্রাট ক্লডিয়াসের নিরোর বাবার উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে কেবলমাত্র বড় বড় সাহাবি, আলেম, উলামা, গাউস, কুতুব, পীর, মাশায়েখ মুখ বন্ধ করার কারণে হজরত আমির মাবিয়া, কিংবা ইয়াজিদ, কিংবা মারওয়ানের জমানাতে, কিংবা হাজ্জাজ বিন ইউসুফের জমানাতে এই পৃথিবী যে ধ্বংস হয়েছে, কিংবা হিটলারের জমানাতে কেবলমাত্র জ্ঞানীদের মুখ বন্ধ করার কারণে, ঠিক ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষ যদি জবান বন্ধ রাখে, একই সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বর্তমান এই জমানাতে যা কিছু হচ্ছে, এগুলো আমরা অনেকেই বুঝতে পারছি। শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যা কিছু হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমরা যে যার মতো করে কথা বলছি, কখনো সত্যের বাইরে গিয়ে, কখনো ক্রোধের বশবর্তী হয়ে। কিন্তু আসলে যদি বিপদ আসে তাহলে কি হবে? এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে শিরিন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ধরুন জাহাঙ্গীর কবির নানক, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এরপর ধরুন বাহাউদ্দিন নাসির, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, তাদের তো অনেক বদনাম, অনেক দোষ। কিন্তু নেতাকর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সারা বাংলাদেশের সংগঠনটা তাদের যেভাবে মুখস্থ, তারা যেভাবে রাজনীতির প্রয়োজনে শত্রুর সঙ্গে গলাগলি ধরতে পারেন, যাকে প্রয়োজন তার পা ধরতে পারেন, আবার একই সঙ্গে যার সাথে ফাইট করা দরকার জীবনের ঝুঁকি নিয়ে তার সামনে দাঁড়াতে পারেন, এই যে পলিটিক্যাল ক্ষমতা, বিশেষ করে আওয়ামী লীগে এরকম শত শত নেতাকর্মী আছেন। একজন লিয়াকত শিকদার, একজন নজরুল ইসলাম বাবু, এমনকি ওই যে নাজমুল, ছাত্রলীগের সাদ্দাম, এরকম অসংখ্য মানুষ, আপনি এদের সঙ্গে সাদিক কায়েমের তুলনা করতে পারবেন না। এরা সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। তো এই যে স্রোতের প্রতিকূলে লড়াই করা, টিকে যাওয়া, কখনো পরাজিত হওয়া, কখনো জেলে যাওয়া, কিন্তু সর্বাবস্থায় কিন্তু রাজনীতি বাদ দেয়নি।
এই যে পলিটিক্যাল যে কোয়ালিটি সম্পন্ন লোক, এই লোকগুলোর মতো শিরীন শারমিন চৌধুরী নন, বা অন্য যাদের নাম আসছে তারা কেউ এই ক্যাটাগরির নন। আর এই ক্যাটাগরির না হলে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে কখনো কেউ রাজনীতিতে সাইন করতে পারে না। যেমন ধরুন, বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে বিএনপির যারা হাল ধরেছেন, খন্দকার দেলোয়ার, আব্দুল সালাম তালুকদার, ডাক্তার AKUM বদরুদ্দোজা চৌধুরী, দে হ্যাভ দ্য রিয়েল পলিটিক্যাল পাওয়ার, তাদের ছিল। কিন্তু এখন এই যে বিএনপির ক্ষমতার সময় আপনি যদি মাহাদিকে, ডক্টর মাহাদি বা হুমায়ুন বা সানি বা এই যে যারা যারা তারেক রহমান সাহেবের পছন্দের মানুষ হিসেবে এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যদি বিএনপির ওই ধরনের লোকের তুলনা করেন, কিংবা শেখ হাসিনা যদি কখনো আবার ক্ষমতা আসে, আসার পরে যদি মাহাদিকে এনে সে একটা নতুন বিএনপি তৈরি করার চেষ্টা করে, কোনোদিন হবে না, কখনো সম্ভব হবে না, এটা হয় না। আবার অন্যদিকে যদি আব্দুল সালাম তালুকদার বা KM ওবায়দুর রহমানের মতো মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়, তবুও তারা যেটা পারবে না সেই কাজটা তারা কখনো করতে যাবে না, খন্দকার দেলোয়াররা কখনোই করতে যাবে না। তো এখানে যে মূল বিষয়টা, এডুকেটেড লোকজন রয়েছেন, তাদেরকে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও আপনি শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না। এই কারণে তারা রাজনীতি বুঝেন, তারা জানেন যে তারা এটা পারবেন না। আবার অন্যদিকে এই নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি, নতুন জাতীয় পার্টি, এই বিভিন্ন লোকজন মানে যাদেরকে ভাড়া করে এনে যদি দাঁড় করানো হয়, তাহলে ফলাফল সেই 11-এর সময় যা হয়েছে এর সাথে একটু ব্যতিক্রম। মতো মানুষ, সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুর মতো মানুষ প্রাণান্ত চেষ্টা করেছেন, হয়নি। আপনার সেই মেজর হাফিজ, সাইফুর রহমান, তারপর মেজর হাফিজ, সাইফুর রহমান, এরপরে আপনার এই যে আব্দুল, তরুণ তুর্কিদের মধ্যে এহসানুল হক মিলন থেকে শুরু করে কে না 11-এর সময় কারা মানে বেগম জিয়ার বিরুদ্ধে যায় নাই বলেন তো? কিন্তু এটা তো সম্ভব হয়নি, কখনো সম্ভব হয়নি। ঘুরে ফিরে তাদেরকে সেই দলের মধ্যে ফিরে আসতে হয়েছে এবং অনেককে সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। তো সেই দিক থেকে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যারা চেষ্টা করছেন, মানে এরা 100 × 100 যদি আপনি 4বার গুণ করেন, তখন যে ফলাফলটা বের হবে, অতবার তারা ফেল করবেন, পরাজিত হবেন। আর এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি ভুল করে শিরীন শারমিন চৌধুরীরা এগিয়ে আসেন, তারাও তাদের সারা জীবনের সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলবেন। আপনার সেই শেখ হাসিনার জামানাতে বিএনপির অনেক বড় বড় নেতা, তাদের মধ্যে তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে আরও অনেককে, ব্যারিস্টার নাজমুল হুদা, তৈমুর আলম খন্দকার, শওকত, মানে অসম্ভব মেধাবী, তাদের ভীষণ রকম স্যাক্রিফাইস, কিন্তু তারাও কিন্তু পারেন নাই। তো সেই অর্থে একজন ওই যে নাসিম নামে একটা ছেলে ছিল, সে বলতো তারেক রহমান সাহেবের বন্ধু মানুষ, হাওয়া ভবনের ঘনিষ্ঠজন, তাকে দিয়েও কিন্তু নতুন বিএনপি করার নামে বিএনপি অফিস আক্রমণ করা, তারপরে রিজভী সাহেবকে মারধর করার জন্য সেই যে শেখ হাসিনার DGFI তারা কি চেষ্টা না করেছে, সফল হয়েছে? হয়নি। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার একটা মূল সাবেক নেত্রী এবং স্বতন্ত্র হিসেবে যিনি এমপি নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা, যাকে নিয়ে অনেক আলোচনা, বিএনপি কেন তাকে মনোনয়ন দিল না। সংসদে তিনি বলেছেন বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন মনোনয়ন না দেওয়ার জন্য। এরকম বক্তব্য যখন দিচ্ছেন, বিএনপির প্রতি খুব একটা মোহ তার আর নাই। বিভিন্ন বক্তব্যে বিএনপির সমালোচনা করতে দেখা যাচ্ছে। মানে ওই তার হাঁস মার্কা, যে মার্কায় তিনি নির্বাচন করেছিলেন, তার হাঁস খেলে ধান খেয়ে ফেলবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। গত কয়েকদিন থেকে তাকে নিয়ে আলোচনা যে রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলেছেন। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই কারণে রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত একটা মুখ, এবং আওয়ামী লীগের 15.5 বছরের আমলে বিএনপির পক্ষে মিডিয়াতে কথা বলার মতো যে 2-4 জন মানুষ হাতে গোনা ছিল, তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় কিন্তু এই রুমিন ফারহানা, যাকে বিএনপি অবহেলা করেছে। এর কারণে বিএনপির অনেকে সমালোচনা করেন। সেই তিনি এনসিপিতে যোগ দেবেন, এরকম যার মানে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে আমরা প্রতিনিয়ত দেখেছি এনসিপি এবং এনসিপি নেতাদের সব থেকে বেশি সমালোচনা যারা করেছেন, তাদের যদি 5 জনের শর্টলিস্ট করা হয়, তাহলে রুমিন ফারহানার নাম আসবে। সেই রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন সত্যি? কি বলছেন তিনি? কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই আলোচনা আসলো, কিংবা কি কি কথা ছড়িয়ে পড়লো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন, এই খবরটা ছড়িয়ে পড়েছিল। আবার আরেকটা খবরও ছড়িয়ে পড়েছিল। এটা ছড়িয়ে পড়ার পরে সেটা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে হাসনাত আবদুল্লাহ যদি এনসিপি ছেড়ে দেয়, তাহলে আমি এনসিপিতে যোগ দিতে পারি। কারণ হাসনাত আবদুল্লাহর সঙ্গে একেবারে ডিরেক্ট ক্ল্যাশ তৈরি হয়েছিল। হাসনাত আবদুল্লাহকে তিনি মানে বাজে বাজে মন্তব্য করেছিলেন, কারণ হাসনাত আবদুল্লাহ তার সম্পর্কে খুবই জঘন্য রকমের মন্তব্য করেছিলেন, অর্থাৎ 2 জনের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা আমরা দেখেছি। সেই কারণেই
একটা গোষ্ঠী এই বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিল যে রুমিন ফারহানা বলেছেন এনসিপিতে যোগ দেওয়ার কথা তিনি চিন্তা করবেন, কিন্তু সেটা মানে রুমিন ফারহানার বক্তব্য ছিল এরকম কোনো তথ্য প্রমাণ আমরা হাতে পাইনি, সুতরাং ধরে নেওয়া যায় যে সেটা গুজবও ছিল। এখন গণমাধ্যম যেটা বলছে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে, দেশ রূপান্তরের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা। ত্রয়োদশ সংসদে স্বতন্ত্র নির্বাচিত রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলছেন বলে চাউর হওয়া খবর সম্পর্কে পরোক্ষ বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য তিনি দেননি, অর্থাৎ তিনি যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না এরকম স্পষ্ট কোনো বক্তব্য দেননি, কারণ তিনি তো এমন না যে এরকম গুঞ্জন যেটা ছড়িয়ে পড়লো সেটা তিনি জানেন না, সেটা তিনি দেখেননি, সেটা তিনি শুনেননি, ব্যাপারটা তো তা নয়, সবই জানেন, সবই শুনেছেন, সবই দেখেছেন, কিন্তু তিনি চুপ কেন? এই চুপ থাকার মধ্যেই তিনি ফেসবুকে একটা খুবই কৌশলে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটাকে গণমাধ্যম মনে করছে যে এই গুঞ্জনের সঙ্গে মেলানো যায়। কি সেই পোস্ট? তার পোস্টে তিনি ইংরেজিতে মর্মার্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গুজব রটাই নিন্দুকেরা, ছড়াই বোকারা, আর বিশ্বাস করে গাধারা। তিনি খুবই স্পষ্ট, খুবই মজার একটা পোস্ট দিয়েছেন। আবারও বলি, গুজব রটাই হচ্ছে নিন্দুকেরা, গুজব ছড়াই বোকারা, আর গুজব বিশ্বাস করে গাধারা, অর্থাৎ যারা বিভিন্ন গুজব বিশ্বাস করে তাদেরকে গাধা বলছেন। এই কথা বলে রুমিন ফারহানা তার পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি তিনি দেখছেন, অর্থাৎ যারা এই গুজব ছড়াচ্ছে তাদেরকে নিন্দুক বলছেন, মানে বোকা বলছেন, যারা গুজব রটাচ্ছে তাদেরকে নিন্দুক বলছেন বলে সমালোচনা করছেন। এর আগে বিভিন্ন সূত্রে খবরে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। এই অবস্থান থেকে স্পষ্ট যে এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন মনে করছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বিএনপিতে ফিরবেন। রুমিন ফারহানা কিন্তু পজিটিভ উত্তর দেননি, তিনি এই ব্যাপারে অনেকটা নেগেটিভ উত্তরই দিয়েছেন, অর্থাৎ বিএনপিতে ফেরার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। নির্বাচিত হয়েছেন 7-8 জন, তারা বিএনপিতে ফিরতে চান এরকম খবর কিন্তু গণমাধ্যমে একাধিক দিন আমরা দেখেছি। তাদেরকে ফেরানোর উদ্যোগ বিএনপি নেবে কিনা সেই ব্যাপারে এখনো কনফিউশন রয়েছে। হয়তো কোনো একটা সময় তারা ফিরবে, হয়তো এখন তো কেবল নতুন পিরিয়ড চলছে, কিছু সময় অতিক্রম করলে হয়তো একে একে স্বতন্ত্ররা আবার বিএনপিতে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হবে, তারা বিএনপিতে যোগ দেবেন এবং বিএনপির সংসদ সদস্য সংখ্যা বেড়ে যাবে। কিন্তু রুমিন ফারহানা কি সত্যিই বিএনপিতে যোগ দেবেন? আমার মনে হয় যে যত রাগ অভিমান থাকুক না কেন রুমিন ফারহানা বিএনপিতেই ফিরে যাবেন, কারণ রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা তাতে আমরা দেখেছি কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেনদের মতো বাঘা বাঘা রাজনীতিবিদরা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে সফল হতে পারেননি। তার মানে বাংলাদেশের জনগণ মার্কা চিনে, শুধু হয় ধানের শীষ, না হলে নৌকা, না হলে দাঁড়িপাল্লা, এই মার্কা চেনে, এই মার্কার বাইরে কিন্তু চেনে না। মূলত বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত, একটা নৌকা, একটা ধানের শীষ। সুতরাং এই রাজনৈতিক বলয় যদি মনে করেন নতুন দল করবেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা 0%। তিনি যদি মনে করেন অন্য কোনো দলে যোগ দেবেন, অন্য কোনো দল বলতে এনসিপিতে যোগ দেবেন যদি মনে করেন, তাহলে আমার মনে হয় যে তিনি একেবারে পচে যাবেন, কারণ এনসিপির যে ভাবমূর্তি তৈরি হয় তার জন্মের পরে সেই ভাবমূর্তি কোনোভাবেই পজিটিভ নয় এবং সেখানে নারীরা যে সম্মানিত হন না সেটা বিভিন্নভাবে বিভিন্ন তর্ক বিতর্কে উঠে এসেছে। সুতরাং সেটাও তার জন্য ভালো ওয়ে নয়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তার পিতার মতো, তার পিতা একসময় আওয়ামী লীগ করতেন। যদি মিরাকেল কিছু হয়, তিনি যদি একটা বড় প্ল্যাটফর্ম খুঁজে নিতে চান বিএনপির বিকল্প, তাহলে সেই গন্তব্যটা হতে পারে বাবা প্রথম দিকে যে যে দলের জন্মলগ্ন থেকে সক্রিয় ছিলেন সেই বাবার পথ ধরে আওয়ামী লীগে যোগ দেওয়া। মনে হয় যে রুমিন ফারহানা যদি বিএনপিতে ফেরার সম্ভাবনায় অন্তত 80%, যদি বিএনপিতে যোগ না দিয়ে অন্য কোনো দলে যোগদানের চিন্তা করেন সেটা হতে পারে একটা মিরাকেল এবং সেই গন্তব্যটা হতে পারে আওয়ামী লীগ, অন্য কোনো দল নয়। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।